হাই এভরিওয়ান, ওয়েলকাম টু বিশ্বজিৎ ম্যাথ স্টাডি। গত ভিডিওতে আমরা অ্যাপ্লিকেশন অফ ডিটারমিনেন্ট অর্থাৎ ডিটারমিনেন্টের যে পার্ট 3 চ্যাপ্টারটা রয়েছে তার কোশ্চেন নাম্বার 15 অবধি কমপ্লিট করেছি। আজকে আমরা তার পরবর্তী অর্থাৎ 16 থেকে শুরু করে বাকি যেগুলো রয়েছে সমস্ত কমপ্লিট করব। তো তোমরা অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবে এবং এই চ্যানেলে কেউ নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাছাড়া তোমরা এই যে করানো অঙ্কের পিডিএফগুলো যদি কেউ নিতে চাও তাহলে ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া মোবাইল নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করিয়ে দেবো, কারণ তোমরা পিডিএফগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবে। ঠিক আছে, তো চলো দেরি না করে আজকে ক্লাস শুরু করি। দেখো, আজকে আমরা ফার্স্ট প্রবলেম করবো কোশ্চেন নাম্বার 16, যেখানে 3টা সমীকরণ দিয়েছে। সমীকরণ দিয়ে বলছে যে 3টা সমীকরণের আমরা একটা সমাধান পাবো, দুটি সমাধান পাবো, অসংখ্য সমাধান পাবো, না কোনো সমাধান পাবো না। তো আমরা দেখো ক্রেমারের নিয়ম অনুযায়ী জানি যে 3টা সমীকরণের ক্ষেত্রে আমরা যদি ডেল্টা নট ইকুয়ালস টু 0 পাই তাহলে সেক্ষেত্রে আমরা একটা সমাধান পাই। যদি ডেল্টাটা নট ইকুয়ালস টু 0 না হয়, যদি ইকুয়ালস টু 0 হয়ে যায় তাহলে সেখানে আমার কন্ডিশন চলে আসে। 1 নম্বর কন্ডিশন কি, যদি ডেল্টা 1টা নট ইকুয়ালস টু 0 হয়, ডেল্টা 2 নট ইকুয়ালস টু 0 হয় এবং ডেল্টা 3 নট ইকুয়ালস টু 0 হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কোনো সমাধান পাই না। আবার ডেল্টাটা 0 হয়ে যদি ডেল্টা 1, ডেল্টা 2, ডেল্টা 3 এগুলোও 0 হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা অসংখ্য সমাধান পাই। আবার বলি, যদি ডেল্টা নট ইকুয়ালস টু 0 হয় তাহলে তো আমরা এখান থেকে ক্লিয়ার যে আমরা একটা সমাধান পাবো। যদি ডেল্টা ইকুয়ালস টু 0 হয়ে যায় তাহলে দুটো কন্ডিশন আছে, তাহলে দেখতে হবে এগুলো কি 0 হয়ে গেল অসংখ্য সমাধান, যদি এগুলো 0 না হলে একটিও সমাধান না, অর্থাৎ কোনো সমাধান থাকবে না। তাহলে আমরা দেখতে হবে আগে ডেল্টাটা দেখবো যে ডেল্টা নট ইকুয়ালস টু 0 না ইকুয়ালস টু 0। তো সর্বপ্রথমে সমীকরণগুলোকে নাম্বারিং করে নিই। x + 2y + 3z ইকুয়ালস টু 1, এটা ধরো 1 নম্বর সমীকরণ। 2x + 3y + 5z ইকুয়ালস টু 1, এটা ধরো 2 নম্বর সমীকরণ। 3x + 4y + 7z ইকুয়ালস টু 1, এটা ধরো 3 নম্বর সমীকরণ। ঠিক আছে, এরপরে আমরা ডেল্টাটা বের করব। ডেল্টা হচ্ছে অর্থাৎ যে এখানে যে ভেরিয়েবলগুলো রয়েছে ভেরিয়েবলগুলোর সহগকে নিয়ে যে নির্ণায়ক সেটাই আমার ডেল্টা। তো এক্ষেত্রে 1 2 1 প্রথম সমীকরণ x y z এর সহগগুলো, দ্বিতীয় সমীকরণ x y z এর সহগ হচ্ছে 2 3 5, তৃতীয় সমীকরণ হচ্ছে 3 4 7। তো চলো প্রথম সারির সাপেক্ষে বিস্তারটা করে নিই। তাহলে এখানে 1কে রাখো, এই স্তম্ভ এই সারি বাদ দাও, তাহলে 3 5 4 7 থাকবে। -2কে রাখলাম, এই স্তম্ভ এই সারি বাদ দিলাম, তাহলে 2 5 3 7 থাকবে। আবার +1কে রেখে এই স্তম্ভ এই সারি বাদ দিলে 2 3 3 4 এগুলো পড়ে থাকবে। এরপরে বিস্তারটা করে নাও। এখানে 3 7 21, -4 5 20 হবে, -7 2 14, -3 5 15, 1 4 2 8, -3 3 9। তাহলে ফাইনালি এখান থেকে থাকছে 1, 14 থেকে 15 গেলে -1 আর -1 আর এখানে -2, তাহলে এখানে +2 হয়ে যাচ্ছে। এখানে থাকছে -1 আর এখানে -1, এখানে তাহলে -1 এখানে থাকছে। সরি, এখানে আমাদের একটু ভুল হয়ে গেছে। এখানে যে সহগগুলো 1 2 3 ছিল এটা এখানে 1 2 1 করে দিয়েছি, এটা 3 হবে। ঠিক আছে, একটু ঠিক করে নেবে তোমরা। তো এখানে আমার তাহলে এটা 3 হয়ে যাবে, বাকি কিছু চেঞ্জ করার দরকার নেই, এখানে 3 হয়ে যাবে। তাহলে এখানে 3 হওয়াতে এখানে 3 × -1, তাহলে এখানে -3 হবে। তাহলে এখানে দেখো +3 আর -3 আলটিমেটলি 0 হবে। তাহলে ডেল্টা মান তুমি 0 পাচ্ছ। তাহলে ডেল্টা মান তুমি 0 পাচ্ছ, তাহলে এই ক্ষেত্রে তোমার কন্ডিশনের উপর দেখতে হবে যে এগুলো কি 0 নয়, তাহলে আমি কোনো সমাধান পাবো না, এগুলো 0 হয়ে গেলে অসংখ্য সমাধান পাবো। তো চলো ডেল্টা 1টা বের করি। ডেল্টা 1টা বের করলে আমার সব কাজ হয়ে যাবে। ডেল্টা 1 অর্থাৎ প্রথম স্তম্ভটা আমাকে চেঞ্জ করতে হবে। তাহলে প্রথম স্তম্ভে আমরা কী নিয়ে আসবো, প্রথম স্তম্ভে আমরা এই ধ্রুবকগুলো নিয়ে আসবো, অর্থাৎ 1 1 1। তাহলে প্রথম স্তম্ভটা চেঞ্জ হয়ে আমার হয়ে গেল 1 1 1। বাকি বাকি স্তম্ভ যেটা আমার 2 নম্বর স্তম্ভ 3 নম্বর স্তম্ভ অর্থাৎ দ্বিতীয় তৃতীয় স্তম্ভগুলো যা আছে তাই থাকবে, 3 5 7। তাহলে ডেল্টা 1-এ শুধুমাত্র প্রথম স্তম্ভকে চেঞ্জ করতে হয়। তো চলো এটাকে বিস্তার করে নাও, প্রথম সারির সাপেক্ষে বিস্তার করো। 1কে রাখো, এই সারি এই স্তম্ভ এই সারি বাদ দাও, তাহলে 3 5 4 7 থাকবে। -2 এই স্তম্ভ এই সারি বাদ দাও, 1 5 1 7 থাকলো। এখানে 3কে নিয়ে এইগুলো চাপা দিয়ে দাও, তাহলে 1 3 1 4 থাকবে। তাহলে এখান থেকে দেখো কী পাচ্ছ, 3 7 21, -4 5 20, -2, 7 1 7 -5, এখানে 3 4 1 4 -3। তাহলে এখান থেকে তুমি 1 পাচ্ছ। এখানে 7 থেকে 5 গেলে 2 আর এখানে -2, তাহলে -4 হয়ে যাবে। এখানে 1, এখানে +3 হয়ে যাবে। তাহলে এখান থেকে তুমি 0 পাচ্ছ। তাহলে ডেল্টা 1-এর মানে তুমি 0 পেলে। এরপরে ডেল্টা 2টা বের করো, ডেল্টা 3 বের করে না এইভাবে। তাহলে ডেল্টা 2 বের করি, তখন প্রথম স্তম্ভটা যা ছিল ডেল্টাতে তাই রাখবো, অর্থাৎ 1 2 3। আর দ্বিতীয় স্তম্ভটা আমার এখানে চেঞ্জ হবে, 1 1 1 ধ্রুবকগুলো চলে আসবে। তৃতীয় স্তম্ভটা যা আছে তাই 3 5 7।
এইভাবে যখন ডেল্টা থ্রি বের করবো, তো ডেল্টা থ্রি তো আমরা প্রথম দুটো স্তম্ভ যা আছে তাই, অর্থাৎ ডেল্টাতে যা যা ছিল অর্থাৎ 2, 3, 4, আর তৃতীয় স্তম্ভটা চেঞ্জ হবে, এক্ষেত্রে ধ্রুবকগুলো চলে আসবে। এইভাবে ডেল্টা টু ডেল্টা থ্রি আমাদেরকে বের করবো। তো এখানে প্রথম সারির সাপেক্ষে বিস্তার করবো, তাহলে 1কে রাখো, এটা গুণ করো না, 7 থেকে 7 মাইনাস 5 একে 5, সরাসরি গুণটা করে দিচ্ছি, ঠিক আছে, তোমরা একটু বুঝে নেবে। -1 এখানে এই স্তম্ভ এই সারি বাদ দিলে 7 দুগুণে 14 মাইনাস 3 5 15, আর এখানে হয়ে যাবে তোমার +3কে রেখে এখানে 2 1কে 2 -3। তাহলে এখান থেকে তুমি কী পাচ্ছ দেখো, এখানে থাকবে 2, এখানে -1, এটা হয়ে যাবে +1, এখানে থাকবে -3। তাহলে আলটিমেটলি এখানেও ডেল্টা টু মান তুমি 0 পেয়ে যাচ্ছ। এখানে দেখে নাও প্রথম সারির সাপেক্ষে বিস্তার করব, তাহলে এটা বাদ চলে যাচ্ছে, তাহলে 3 1কে 3 -4, -2কে রাখো, এটা বাদ দিয়ে দাও, তাহলে 2 1কে 2 -3, আর 1কে রেখে এটা বাদ দাও, তাহলে 4 দুগুণে 8 -3 3 9, তাহলে এখানে -1, এখানে -1, আর এখানে এটা +2 হয়ে যাবে, এখানে -1 থাকবে। তাহলে এখানে আলটিমেটলি তুমি এখানে 0 পাচ্ছ। তাহলে তুমি কী পাচ্ছ ফাইনালি ক্রেমারের নিয়ম অনুযায়ী ডেল্টা ইকুয়ালস টু ডেল্টা 1 ইকুয়ালস টু ডেল্টা 2 ইকুয়ালস টু ডেল্টা 3, এই সবগুলোর মান তুমি 0 পেয়ে গেলে। তাহলে এখান থেকে আমরা কোন সিদ্ধান্ত আসতে পারি, যে অসংখ্য সমাধান হবে, 3টা সমীকরণের আমরা অসংখ্য সমাধান পাবো, অসংখ্য সমাধান থাকবে, ঠিক আছে। তাহলে অসংখ্য সমাধান থাকবে, এটা অপশান সিতে রয়েছে, তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো? কোশ্চেন নাম্বার 17, এখানে 3টা সমীকরণ দিয়েছে, দিয়ে বলছে যে সমীকরণ 3 সমাধান করলে এক্সের যে মানটি পাওয়া যাবে সেই অপশানগুলোর মধ্যে কোনটি হবে। তো সর্বপ্রথমে আমরা সমীকরণগুলোকে নাম্বারিং করে নেব। -x + y + z = 2, এই সমীকরণটাকে আমরা 1 নম্বর সমীকরণ নাম দেবো। 2x - y + 3z = 4, এটা 2 নম্বর সমীকরণ নাম দেবো। আবার 3x + 2y - 6z = 1, এটাকে 3 নম্বর সমীকরণ নাম দেবো, ঠিক আছে। এখন আমরা ক্রেমারের নিয়ম অনুযায়ী জানি যে 3টা সমীকরণকে সমাধান করলে x = হয় ডেল্টা 1/ডেল্টা, y = ডেল্টা 2/ডেল্টা, এবং z = হয় ডেল্টা 3/ডেল্টা। এক্ষেত্রে আমার এক্সের মানটা চাইছে, তাহলে আমি শুধুমাত্র ডেল্টা 1/ডেল্টা করলে আমি এক্সের মানটা পেয়ে যাব, তাই তো। তাহলে এখান থেকে চলো প্রথমে ডেল্টাটা বের করি। তাহলে এখান থেকে ডেল্টা সমান কী হবে, আমরা জানি ডেল্টা সমান হচ্ছে XY Z যে ভেরিয়েবলগুলো, এই ভেরিয়েবলগুলোর যে সহগগুলোকে নিজে নির্ণায়ক সেটাই আমার ডেল্টা হয়। তাহলে এই ক্ষেত্রে প্রথম সমীকরণে x এর সহগ হচ্ছে -1, y এর সহগ হচ্ছে 1, z এর সহগ 1। 2 নম্বর সমীকরণে x এর সহগ হচ্ছে 2, y এর সহগ -1, z এর সহগ 3। 3 নম্বর সমীকরণে x এর সহগ হচ্ছে 3, y এর সহগ হচ্ছে 2, এবং z এর সহগ হচ্ছে -6। তাহলে এটা আমার ডেল্টা হবে। তো চলো এখানে বিস্তার করে ডেল্টা মানটা নির্ণয় করি আগে। তো এখানে প্রথম সারির সাপেক্ষে আমরা বিস্তার করে নেব। তাহলে -1কে রাখলো, এই স্তম্ভ এই সারি চাপা দাও, তাহলে -1 3 2 -6 পড়ে থাকবে। -1 এই স্তম্ভ এই সারি বাদ দাও, তাহলে 2 3 3 -6 পড়ে থাকবে। আর এই 1কে রাখবো, তাহলে এই স্তম্ভ এই সারি বাদ দিলে আমি 2 -1 3 2 এটা পাবো। এবার এটাকে বিস্তার করে নাও, -1 থাকলো, এখানে মাইনাস মাইনাসে +6, -3 দুগুণে 6, -1, এখানে -6 দুগুণে 12, আর এখানে -3 3 9, +1, আর এখানে হয়ে যাচ্ছে 2 দুগুণে 4, মাইনাস মাইনাসে +3 একে 3। তাহলে এখান থেকে আমি পাচ্ছি, এটা তো কেটে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। -12 -9 হচ্ছে -21, -21 আর -1, তাহলে +21, ঠিক আছে। আর এখানে 4 3 7, তাহলে এখান থেকে 7, তাহলে যোগ করলে তুমি 28 পাচ্ছ। তাহলে দেখো ডেল্টা মান আমরা এখানে পেয়ে গেলাম, ডেল্টা মান 28 পাচ্ছি, যেটা অবশ্যই নট ইকুয়ালস টু 0। এরপরে আমাকে ডেল্টা 1-এর মানটা বের করতে হবে। তাহলে ডেল্টা 1 সমান কী হবে, ডেল্টা 1 সমান হচ্ছে প্রথম স্তম্ভটা আমাদের নির্ণায়কটা আমি ডেল্টাতে পেয়েছি, সেই প্রথম স্তম্ভটা আমাকে চেঞ্জ করতে হবে। প্রথম স্তম্ভে আমি কী নিয়ে আসবো, প্রথম স্তম্ভে এই যে সমীকরণগুলো দেওয়া আছে, যে ধ্রুবকগুলো 2 4 1, এটা আবার প্রথম স্তম্ভে চলে আসবে 2 4 1, তাহলে 2 4 1। বাকি দ্বিতীয় তৃতীয় স্তম্ভগুলো আমাকে সেম রাখতে হবে। ডেল্টাতে যে দ্বিতীয় তৃতীয় স্তম্ভগুলো রয়েছে সেগুলোই রাখতে হবে, 1 -1 2 1 3 -6। এটাকে বিস্তার করবো, তাহলে আমি ডেল্টা 1-এর মানটা পেয়ে যাবো। প্রথম সারির সাপেক্ষে বিস্তার করবো, 2কে রাখলাম, এই স্তম্ভ এই সারি চাপা দিলাম, -1 3 2 -6, -1 এই স্তম্ভ এই সারি বাদ দাও, তাহলে 4 3 1 -6, +1কে রেখে এই স্তম্ভ এই সারি বাদ দিলে তুমি 4 -1 1 2 পাবে। তো চলো এটাকে বিস্তার করে নাও। তাহলে এখানে 2 মাইনাস মাইনাসে +6কে 6, -3 দুগুণে 6, এখানে থাকছে -1, তাহলে এখানে -4 × 24, এখানে -3 হয়ে যাবে, এখানে +1 4 দুগুণে 8, মাইনাস মাইনাসে +1। তাহলে এখান থেকে ফাইনালি কী পাচ্ছ, এটা তো কেটে যাচ্ছে, তাহলে -24 আর -3, তাহলে -27 আর -1, তাহলে এটা হচ্ছে +27 হয়ে যাচ্ছে। এখানে 8 আর 1 9, 9 সঙ্গে গুণ করলে 9, তাহলে 27 আর 9 হচ্ছে 9 7 16 6 আর 1, এখানে হচ্ছে 36 নাকি। তাহলে 36 তুমি পাচ্ছ ডেল্টা 1-এর মান। তাহলে এখান থেকে আমরা এক্সের মানটা বের করবো, x সমান ক্রেমারের নিয়ম অনুযায়ী x সমান
ডেল্টা ওয়ান বাই ডেল্টা, এক্সের মানটা বসাও 36 আর ডেল্টা মানটা পেয়েছিলে তুমি 28, কাটাকুটি করে নাও এখান থেকে। তাহলে 18 দুগুণে 36, 14 দুগুণে 18, 9 দুগুণে 18, এটা হচ্ছে 7 দুগুণে 14, মানে 9/7 পাচ্ছ। এক্সের মান 9/7 পাচ্ছ, যেটা তোমার অপশান এতে দেওয়া ছিল। তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এরপর দেখো কোশ্চেন নাম্বার 18। তো এখানে 3টা সমীকরণ দিয়েছে এবং সমীকরণ 3টা সমাধান করে ওয়াইয়েরও কী মান পাবো সেটা বের করতে হবে। তো আমরা প্রত্যেকেই জানি ক্রেমারের নিয়ম অনুযায়ী যে ওয়াই ইকুয়ালস টু হয় ডেল্টা টু বাই ডেল্টা। তো আমরা ডেল্টা টু ডেল্টা বের করলে আমরা কিন্তু ওয়াইয়ের মানটা বের করতে পারবো। তো চলো সমীকরণগুলোকে নাম্বারিং করে নিই। এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 1, 1 নম্বর সমীকরণ। এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড ইকুয়ালস টু কে, এটা 2 নম্বর সমীকরণ। বিসি এক্স প্লাস সিএ ওয়াই প্লাস এ বি জেড ইকুয়ালস টু কে স্কোয়ার, এটা 3 নম্বর সমীকরণ। ঠিক আছে, তো এখান থেকে 3টা সমীকরণ থেকে সর্বপ্রথম আমরা ডেল্টা মানটা বের করবো, অর্থাৎ ভেরিয়েবলগুলো যে সহগগুলো নিয়ে যে নির্ণায়ক সেটা আমার ডেল্টা, আর ডেল্টা নির্ণায়কটা আমরা বের করবো। দেখো এক্স ওয়াই জেডে প্রথম সমীকরণে যে সহগগুলো রয়েছে তা হচ্ছে 1 1 1, দ্বিতীয় সমীকরণের সহগ রয়েছে এ বিসি, আর তৃতীয় সমীকরণের সহগ রয়েছে বিসি সিএ এবি। ঠিক আছে, তো এটা ডিটারমিনেন্ট আমাদেরকে বিস্তার করতে হবে। তো তার জন্য আমরা বিস্তার না করে অপারেশন করব। এখানে আমরা দুটো অপারেশন করব, একটা হচ্ছে কলম 1কে চেঞ্জ করব, কলম 1 মাইনাস কলম 2 করব, আর কলম 2টাকে চেঞ্জ করব কলম 2 মাইনাস কলম 3। এই দুটো অপারেশন এখানে আমরা করব। ঠিক আছে, তো করলে কী পড়ে থাকবে এবার দেখো, কলম 1 মাইনাস কলম 2 করলে এটা 0 হয়ে যাবে, এটা এ মাইনাস বি হবে। আর এটা মাইনাস এটা করলে তুমি যদি কমন সাথে নিয়ে নাও, মাইনাস করে যদি কমন নাও তাহলে সি কমন নিতে পারবে, সি কমন নিলে তোমার পড়ে থাকবে বি মাইনাস সি। একেবারে কমনও নিয়ে নিলাম। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো 1 মাইনাস 1, তাহলে এটা 0 হয়ে যাবে, বি মাইনাস সি হবে। এখান থেকে তুমি এ কমন নিলে এটা সি মাইনাস বি হবে, এদিকে যা আছে তাই থাকবে এ বি। ঠিক আছে, তাহলে এই দুটো অপারেশন আমরা একসাথে করলাম। ঠিক আছে, এরপরে আমরা দেখো কমন নিতে পারি। হ্যাঁ, কী কমন নিতে পারি না, প্রথম স্তম্ভ থেকে আমরা এ মাইনাস বি কমন নেব, আর দ্বিতীয় স্তম্ভ থেকে আমরা বি মাইনাস সি কমন নেব। তাহলে কী পড়ে থাকবে, এখানে 0, এখানে 1, এখানে দেখো বি মাইনাস এ ছিল, আমি এ মাইনাস বি কমন নিয়েছি, তাহলে এখানটা মাইনাস কমন নিতে হয়, মাইনাস আর সি, এখানে মাইনাস সি হবে। ওকে, এখানে 0, এখানে 1, এখানে দেখো সি মাইনাস বি ছিল কিন্তু বি মাইনাস সি কমন নিয়েছে, তাহলে এখানে মাইনাস এ পড়ে থাকবে, এখানে 1 সি এ বি। ঠিক আছে, এরপরে এটাকে আমরা প্রথম সারির সাপেক্ষে বিস্তার করে নেব। ঠিক আছে, তো তাহলে এ মাইনাস বি থাকলো, বি মাইনাস সি থাকছে, এখানে 1 থাকলো, এই স্তম্ভ এই সারি বাদ দাও, তাহলে এখানে গুণ করলে তুমি মাইনাস এ, এটা মাইনাস মাইনাসে প্লাস সি থাকবে, আলটিমেটলি কী পাচ্ছ, এ মাইনাস বি, বি মাইনাস সি আর সি মাইনাস এ, এটা পাচ্ছ, যেটা নট ইকুয়ালস টু 0। এরপরে আমাদেরকে ডেল্টা 2টা বের করতে হবে। তাহলে ডেল্টা 2 মানে কি, ডেল্টা 2 মানে হচ্ছে আমার দ্বিতীয় স্তম্ভটা চেঞ্জ করতে হবে। প্রথম স্তম্ভটা ডেল্টাতে যা ছিল তাই থাকবে, অর্থাৎ 1 এ বি সি, দ্বিতীয় স্তম্ভে আমার ধ্রুবকগুলো চলে আসবে, অর্থাৎ 1 কে আর কে স্কোয়ার, আর তৃতীয় স্তম্ভ যা আছে তাই, অর্থাৎ 1 সি ই বি। এইভাবে আমরা দ্বিতীয় স্তম্ভটা চেঞ্জ করে ডেল্টা 2টা পেয়ে যাব। ঠিক আছে, তো সিমিলারলি যদি এই নির্ণায়কটাকে আমরা ভাঙি, তাহলে ভাঙলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কে মাইনাস এ, কে মাইনাস সি ইন্টু এ মাইনাস সি, এটা পাবো। তো এটা আমি তোমাকে ভেঙে দেখালাম না, তোমরা এটা বাড়িতে করে নেবে। যাকে আমরা অ্যান্সার হিসেবে পাবো কে মাইনাস এ ইন্টু কে মাইনাস সি ইন্টু এ মাইনাস সি। ঠিক আছে, তো আমরা এখান থেকে আমরা তো ওয়াইয়ের মান বের করবো। তাহলে ওয়াই সমান কি, ওয়াই সমান বললাম যে ওয়াই সমান হচ্ছে ডেল্টা 2 বাই ডেল্টা। তো ডেল্টা 2 মানটা এই যে বের করলাম, বসিয়ে দাও, কে মাইনাস এ, কে মাইনাস সি আর এ মাইনাস সি। আর ডেল্টার মানটা আমরা যেটা পেয়েছি আগে তা হচ্ছে এ মাইনাস বি, বি মাইনাস সি আর সি মাইনাস এ। ঠিক আছে, তো এখান থেকে আমরা সিম্পলি উপরে একটু মাইনাস কমন নিয়ে নেব, মাইনাস কমন নিলে হবে কে মাইনাস এ, এখানে একটা মাইনাস থাকবে, আর কে মাইনাস সি, মাইনাসটা কেন কমন নিচ্ছে, কারণ এ মাইনাস সিকে আমরা সি মাইনাস এ করবো। ঠিক আছে, আর নিচেও আমরা একটা মাইনাস কমন নেব, কেন কমন নেব, কারণ এ মাইনাস বিকে আমরা বি মাইনাস এ করবো। ঠিক আছে, আর এখানে বি মাইনাস সিটা যা আছে তাই থাকবে, আর সি মাইনাস এটা যা আছে তাই, এই মাইনাস মাইনাস কেটে যাবে, সি মাইনাস এ, সি মাইনাস এ আমরা কাটতে পারবো। তাহলে কী পড়ে থাকছে, কে মাইনাস এ, কে মাইনাস সি, তো এটাকে গুণ করলে আমরা পাবো কে স্কোয়ার মাইনাস কে ইন্টু এ প্লাস সি প্লাস এসি বাই বি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি। এখন তোমাদের যে অপশানগুলো দিয়েছে সেই অপশানগুলোর মধ্যে এই অপশানটা থাকা উচিত ছিল, কিন্তু যেহেতু নেই তাহলে আমরা দেখব যে কোন অপশানটার সঙ্গে মোটামুটি ম্যাচ করছে, অর্থাৎ একটা সিমিলার আমরা অপশানকে চুজ করব, যেটার সাথে কম্পেয়ার করলে আমরা মোটামুটি একটা মিল পাবো। তো সেখানে আমার অপশান বি যেটা রয়েছে, অর্থাৎ কে স্কোয়ার প্লাস বিকে মাইনাস বি ইন্টু সি প্লাস এ বাই বি মাইনাস এ বি মাইনাস সি, তাহলে কম্পেয়ার করলে আমরা এই অপশানটাকে এই অপশানের সাথে ম্যাচ করতে পারবো। তাহলে অপশান এখানে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে। ওকে, তাহলে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে,
কোশ্চেন নাম্বার 19, এখানে দেখো তিনটা সমীকরণ দিয়েছে, দিয়ে বলছে যে সমীকরণ তিনটির একক সমাধান থাকবে যখন নিচের কোন কন্ডিশনটা স্যাটিসফাই হবে। তো সবার প্রথমে আমরা এখানে কি করব না, সমীকরণ তিনটাকে নাম্বারিং করে নেব। এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 3, এটাকে দেবো 1 নম্বর সমীকরণ। এ স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার ওয়াই প্লাস সি স্কোয়ার জেড ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটাকে দেবো 2 নম্বর সমীকরণ। এ কিউ এক্স প্লাস বি কিউ ওয়াই প্লাস সি কিউ জেড ইকুয়ালস টু এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, এটাকে দেবো 3 নম্বর সমীকরণ। ঠিক আছে, এখন এই তিনটা সমীকরণের কিন্তু একক সমাধান থাকবে, একক সমাধান থাকবে, তাহলে এই কোন কন্ডিশনটা হোল্ড করবে। তো আমরা এখানে কি করব, আমরা এখানে তিনটা সমীকরণে এক্স ইকুয়ালস টু 1, এক্স ইকুয়ালস টু 1, ওয়াই ইকুয়ালস টু 1 এবং জেড ইকুয়ালস টু 1 বসিয়ে পাই। আমরা তিনটা সমীকরণে এক্স ওয়াই জেডে এগুলোর মান আমরা 1 বসাবো। ঠিক আছে, তো প্রথম সমীকরণে যদি 1 বসাই তাহলে 1 + 1 + 1 ইকুয়ালস টু 3 আসবে, তাই না? এখন 3 দেখো ডান পক্ষে রয়েছে, তাহলে স্যাটিসফাই করছে। একই রকমভাবে আমরা যদি দ্বিতীয় সমীকরণে এক্স ওয়াই জেডের মানগুলো 1 করে বসাই, তাহলে দেখো কি আসবে, এখানে এ স্কোয়ার ইন্টু 1 প্লাস বি স্কোয়ার ইন্টু 1 প্লাস সি স্কোয়ার ইন্টু 1, তাহলে এখান থেকে পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা আবার ডান পক্ষ ছিল, তাহলে এটাও স্যাটিসফাই হচ্ছে। একই রকম তৃতীয় সমীকরণে যদি বসাই এ কিউ ইন্টু 1 বি কিউ ইন্টু ওয়াই সি কিউ ইন্টু 1, তাহলে এখান থেকে পাচ্ছি এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, এটারও আবার ডান পক্ষ এটাই ছিল। তাহলে তিনটা সমীকরণে ক্ষেত্রেই কিন্তু আমরা এক্স ইকুয়ালস টু 1, ওয়াই ইকুয়ালস টু 1, জেড ইকুয়ালস টু বসালাম, দেখা গেলো তিনটা সমীকরণে স্যাটিসফাই হচ্ছে, তাহলে একটা সমাধান এক্স ইকুয়ালস টু 1, ওয়াই ইকুয়ালস টু 1, জেড ইকুয়ালস টু 1 হবে, তাই না? তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি, এক্স ইকুয়ালস টু ওয়াই ইকুয়ালস টু জেড ইকুয়ালস টু 1 পাচ্ছি, তাই না? একটা বীজ তো অবশ্যই 1 হবে। তাহলে এখান থেকে আমরা দেখো এখানে অপশান নাম্বার সি যেটা রয়েছে, এই অপশান নাম্বার সিটাকে আমরা ঠিকঠাক বলতে পারি। ঠিক আছে, তাহলে এখানে কন্ডিশনটা কী হলো, এক্স ইকুয়ালস টু ওয়াই ইকুয়ালস টু জেড ইকুয়ালস টু 1 হতে হবে। ঠিক আছে, তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এরপর কোশ্চেন নাম্বার 20, এখানে তিনটা সমীকরণ দিয়েছে, সমীকরণ তিনটা সমাধান করলে তুমি 4টা অপশানের মধ্যে কীরকম পাবে, মানে এক্স ওয়াই জেডের তিনটার মান কি অসমান আসবে, মানে কি আলাদা আলাদা আসবে, এক্স ওয়াই জেড তিনটা মান সমান আসবে, এক্স ওয়াই সমান হবে কিন্তু জেডের মানটা আলাদা হবে, না এক্স জেড সমান হবে ওয়াইটা আলাদা হবে, সেটা তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে দেখো এই তিনটা সমীকরণকে সমাধান না করলে তুমি কি করে বুঝতে পারবে যে এক্স ওয়াই জেডের যে মানগুলো আসবে কোন মানটা কার সঙ্গে সমান হবে। তাহলে সবার প্রথমে সমাধান করতে হবে, তারপরে অপশানগুলোকে ঠিকঠাক করে টিক দেওয়া যেতে পারে। তাহলে এই যে কোশ্চেনটা রয়েছে এটা তোমরা ক্রেমারের নিয়মের সাহায্যে, ঠিক আছে, ক্রেমারের নিয়মের সাহায্যে বা ক্রেমারের রুলের সাহায্যে তোমরা সমাধান করবে। আমি তোমাদের এই ডিটারমিনেন্টের পার্ট 3 যে কনসেপ্টে ভিডিও দিয়েছি সেখানে ক্রেমারের নিয়মটা বুঝিয়েছি, সেখানে আমি একটা ক্রেমারের নিয়ম থেকে অঙ্কও তোমাদের সলভ করে দিয়েছি, সেটা দেখো ঠিকঠাক করে, আর তোমরা নিজেরাই এই তিনটা সমীকরণকে সমাধান করো ক্রেমারের নিয়ম অনুযায়ী। আর তারপরে দেখো এক্স সমান ডেল্টা 1 বাই ডেল্টা, ওয়াই সমান ডেল্টা 2 বাই ডেল্টা এবং জেড সমান ডেল্টা 3 বাই ডেল্টা করে কীরকম মানগুলো আসছে এবং সেই হিসাবে কোন অপশানটা ঠিকঠাক হচ্ছে। তাহলে এটা তোমাদের বাড়ির কাজ থাকছে, তোমরা এটা বাড়িতে করে নেবে। ঠিক আছে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকছে। ওকে, কোশ্চেন নাম্বার 21, একটা তৃতীয় কর্মের নির্ণায়ক আকারে এ আই এক্স প্লাস বি আই ওয়াই প্লাস সি আই ইকুয়ালস টু 0, যেখানে আই ইকুয়ালস টু 1 2 3, সমীকরণ তিনটি এক্স ও ওয়াই একই মানে সিদ্ধ হওয়ার শর্ত কী। দেখো এক্স ওয়াই একই মানে সিদ্ধ হওয়া অর্থাৎ এক্স এবং ওয়াইয়ের মানটা একই হবে, তার কন্ডিশন কী, কন্ডিশনগুলো এখানে দিয়েছে। তো একই হওয়ার যেটা শর্ত হবে, তো সেখানে আমরা যে সমীকরণগুলো পাবো, যে তিনটা সমীকরণ পাবো যখন 1 2 3 আমরা পুট করবো, এখানে আই এর ক্ষেত্রে আয়ের জায়গায় 1 2 3 যখন পুট করবো, তিনটা যে সমীকরণ পাবো সেই তিনটা সমীকরণ আমার কী কী হবে, একটা হবে যদি যখন আই ইকুয়ালস 1 পুট করবো তখন a1 x প্লাস b1 y প্লাস c1 z ইকুয়ালস টু 0 একটা সমীকরণ হবে। আবার একটা a2 x যখন আই ইকুয়ালস টু 2 পুট করবো, এখানে আই ইকুয়ালস টু 1 পুট করার জন্য 2 পুট করলে a2 x প্লাস b2 y প্লাস c2 z ইকুয়ালস টু 0 হবে, এটা 2 নম্বর সমীকরণ। আর আই ইকুয়ালস টু যখন 3 পুট করবো তখন এক্ষেত্রে a3 x প্লাস b3 y প্লাস c3 z ইকুয়ালস টু 0 হবে, এটা 3 নম্বর সমীকরণ। ঠিক আছে, এখন এই তিনটা সমীকরণের ক্ষেত্রে বলছে এক্স ওয়াইয়ের মান দুটো একই হবে কখন, যখন এদের যে সহগগুলো রয়েছে এক্স ওয়াই জেডের যে ভেরিয়েবলগুলোর সহগগুলো রয়েছে এদের যখন নির্ণায়কটা অর্থাৎ a1 b1 c1 a2 b2 c2 এবং a3
B3 C3 এই নির্ণায়কের ভ্যালুটা যখন 0 হবে তখনই কিন্তু আমরা এক্স ওয়াইয়ের একই একটা মান পাবো। তাহলে কন্ডিশন মান কী হলো? কন্ডিশন হচ্ছে নির্ণায়ক এদের সহগগুলো অর্থাৎ সহগ এবং ধ্রুবকগুলো যে নির্ণায়কের ভ্যালু সেই ভ্যালুটা কিন্তু 0 হতে হবে, তবে কিন্তু আমরা এক্স ও ওয়াই একই মানে স্যাটিসফাই হবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান এতে এই অপশানটা রয়েছে, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো এরপর তোমাদের বইতে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো আমরা একের পর এক করে নেব। তো দেখো আমাদের ফার্স্ট প্রবলেম, কে এর ড্যাশ বা ড্যাশ বাস্তব মানের জন্য তিনটা সহসমীকরণের তিনটার অসংখ্য সমাধান থাকবে, সেই কে এর ভ্যালুগুলো তোমাকে বের করতে হবে। তা আমরা জানি অসংখ্য সমাধান থাকার যে শর্ত তা হচ্ছে ডেল্টা ইকুয়ালস টু ডেল্টা 1 ইকুয়ালস টু ডেল্টা 2 ইকুয়াল টু ডেল্টা 3 ইকুয়ালস টু 0। টেমারের নিয়ম অনুযায়ী জানি যে ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা 3 প্রত্যেকের মান যদি 0 হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা অসংখ্য সমাধান পাই। তো এই ক্ষেত্রে আমরা কী করবো না, ডেল্টা সমান 0 করব এবং সেখান থেকে কে এর মানগুলো বের করব, যেমনভাবে আগের অঙ্কগুলো আমরা করেছি সেইভাবে। ঠিক আছে, তো চলো সমীকরণগুলোকে প্রথম লিখে নিই। এক্স মাইনাস কে ওয়াই মাইনাস জেড ইকুয়ালস টু 0, এটা আমাদের 1 নম্বর সমীকরণ। কে এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড এটা ইকুয়ালস টু 0, এটা 2 নম্বর সমীকরণ। আর এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়ালস টু 0, এটা 3 নম্বর সমীকরণ ধরলাম। ঠিক আছে, এরপর আমরা ডেল্টা সমান 0 করব, তাহলে আমরা ডেল্টা সমান 0 হবে অসংখ্য সমাধানের কন্ডিশন। ডেল্টা মানে কি? ডেল্টা মানে হচ্ছে এক্স ওয়াই জেড যে ভেরিয়েবলগুলো, এই ভেরিয়েবলগুলো যে সহগগুলোকে নিয়ে যে নির্ণায়ক সেটাই আমার ডেল্টা। তাহলে 1 নম্বর সমীকরণে এক্সের সহগ হচ্ছে 1, ওয়াইয়ের সহগ হচ্ছে মাইনাস কে, জেডের সহগ হচ্ছে -1। 2 নম্বর সমীকরণে এক্সের সহগ 1, ওয়াইয়ের সহগ -1, 2 নম্বর সমীকরণে এক্সের সহগ কে, ওয়াইয়ের সহগ -1, জেডের সহগ -1। 3 নম্বর সমীকরণে এক্সের সহগ 1, ওয়াইয়ের সহগ 1, জেডের সহগ -1। এটা সমান আমাদেরকে 0 করতে হবে। তো চলো প্রথম সারির সাপেক্ষে বিস্তার করে নিই। তাহলে 1কে রাখলাম, এই স্তম্ভ এই সারি বাদ দাও, -1 -1 1 -1 পড়ে থাকবে, এটা প্লাস কে হয়ে যাবে। এই স্তম্ভ এই সারি বাদ দাও, তাহলে কে -1 1 -1 পড়ে থাকবে, -1কে রাখো, এই স্তম্ভ এই সারি বাদ দিলে তুমি কে -1 1 1 ইকুয়ালস টু 0 পাবে। ঠিক আছে, এরপর এটাকে বিস্তার করে নাও, এটা -1 -1 +1, এটা হয়ে যাবে +1 প্লাস কে ইন্টু এটা মাইনাস কে, এটা +1 এখানে -1, আর এখানে হয়ে যাচ্ছে কে +1 ইকুয়ালস টু 0। তাহলে এখানে 1 1 2 হয়ে যাচ্ছে, এখানে মাইনাস কে স্কোয়ার মাইনাস প্লাস কে হবে, এখানে মাইনাস কে -1 ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে এখান থেকে মাইনাসকে প্লাসকে কেটে দাও, তাহলে এখানে থাকছে মাইনাস কে স্কোয়ার, আর এখানে 2 থেকে 1 যাচ্ছে, তাহলে এখানে +1 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে মাইনাস কে স্কোয়ার ইকুয়ালস টু -1, মাইনাস মাইনাস কেটে দাও, তাহলে এখান থেকে তুমি কে স্কোয়ার ইকুয়ালস টু 1 পাচ্ছ, তাহলে এখান থেকে কে সমান তুমি +-1 পাবে। ঠিক আছে, তাহলে কে এর কোন কোন মানের জন্য হলো? কে এর মান 1 এর জন্য, আর কে এর মান -1 এর জন্য। ঠিক আছে, 1 এবং -1 এর জন্য এক্ষেত্রে আমরা কিন্তু অসংখ্য সমাধান পাবো, কে ইকুয়ালস টু 1 এর জন্য এবং -1 এর জন্য। এটা তোমাদের অপশান সিতে রয়েছে, তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এরপর দেখো কোশ্চেন নাম্বার 2, এখানে 3টা বিন্দুর স্থানাঙ্ক দিয়েছে, দিয়ে বলছে বিন্দু 3টি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফলটা স্কোয়ার ইউনিটে অর্থাৎ বর্গ এককে কী হবে, এই 4টা অপশানের মধ্যে সেটা নির্ণয় করতে হবে। তো সবার প্রথমে চলো আমরা বিন্দুগুলোকে ধরে নেব, যেমন a, b প্লাস এটাকে আমরা x1 y1 ধরে নেব, b, c প্লাস এটাকে x2 y2 ধরে নেব, আবার c, a প্লাস b এটাকে আমরা x3 y3 ধরে নেব। ঠিক আছে, তাহলে এখন বিন্দু 3টি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল হবে, ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা জানি, হাফ ইন্টু x1 y1 1, x2 y2 1, x3 y3 1। এটা হচ্ছে আমার ডিটারমিনেন্টের অ্যাপ্লিকেশন। তাহলে এখান থেকে আমরা x1 y1 x2 y2 যেগুলো ধরলাম সেই মানগুলো এরপর আমরা বসিয়ে নেব, আর তারপরে আমরা বিস্তারের মাধ্যমে এর ক্ষেত্রফলটা ত্রিভুজের ক্ষেত্রফলও নির্ণয় করবো। তাহলে হাফ ইন্টু x1 মানে এক্ষেত্রে হচ্ছে a, y1 b প্লাস সি, জেড এখানে সরি তো 1 তো থাকবে, x2 b y2 c প্লাস এ, এখানে 1, x3 c y3 a প্লাস বি, এখানে 1। এটাকে বিস্তার করলে আমার কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফলটা চলে আসবে। ঠিক আছে, তো এখানে আমরা একটু অপারেশন করে নেব না, প্রথম কলমটাকে আমরা চেঞ্জ করব, প্রথম স্তম্ভটাকে চেঞ্জ করব কীভাবে, কলম 1 প্লাস কলম 2 প্লাস কলম 3 করে নেব। ঠিক আছে, দেখো চেঞ্জ করলে কী আসবে, হাফ ইন্টু প্রথম স্তম্ভ চেঞ্জ হচ্ছে কলম 1 প্লাস কলম 2 কলম 3, তাহলে এখানে তুমি পাবে a প্লাস b প্লাস c প্লাস 1, এখানে থাকবে
বি প্লাস সি, আর সরি এখানে আমি কলম 3টাকে যোগ করবো না, কলম 1 কলম 2কে যোগ করবো, ঠিক আছে। তাহলে কলম 1 কলম 2 যোগ করলে এ প্লাস বি প্লাস সি হবে, এটা বি প্লাস সি থাকবে, এটা 1ই থাকবে, ঠিক আছে। আচ্ছা এখানেও হয়ে যাবে এ প্লাস বি প্লাস সি, এটা যা আছে তাই সি প্লাস এ, এখানে 1, এখানে এ প্লাস বি প্লাস সি, এখানে এ প্লাস বি, এখানে 1। তাহলে কী অপারেশন করলাম না, স্তম্ভ 1টাকে আমরা চেঞ্জ করলাম। কীভাবে চেঞ্জ করলাম না, আমরা চেঞ্জ করলাম কলম 1 প্লাস কলম 2 করে, ঠিক আছে, প্রথম স্তম্ভ থেকে দ্বিতীয় স্তম্ভ যোগ করে। এরপর দেখো এ প্লাস বি প্লাস সি প্রথম স্তম্ভের প্রত্যেকটাই আছে, তাহলে আমরা এ প্লাস বি প্লাস সি কমন নিয়ে নেব। তাহলে কমন নিলে আমার কী পড়ে থাকবে 1 1 1, আর এখানে থাকবে বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি 1 1 1, ঠিক আছে। এরপরে দেখো দুটো স্তম্ভ, প্রথম স্তম্ভ এবং তৃতীয় স্তম্ভ দেখো একই হয়ে গেছে। এখন আমরা জানি যে কোনো নির্ণায়কের যে কোনো দুটো সারি বা যে কোনো দুটো স্তম্ভ যদি একই হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে নির্ণায়কের ভ্যালুটা 0 হয়। তাহলে এখান থেকে আমরা হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি এবং এই নির্ণায়কের ভ্যালু 0 পাচ্ছি। তাহলে পুরো ক্ষেত্রফলটা আমার 0 বর্গ একক হয়ে যাচ্ছে, 0 বর্গ একক। অর্থাৎ বিন্দু 3টি সমরেখ, যে ত্রিভুজের ক্ষেত্রফল 0 আসে সেই ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু একই লাইনের উপর অবস্থান করে, অর্থাৎ 3টা বিন্দু সমরেখা হয়। এখন তোমার 0 অপশান এতে রয়েছে, তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, কোশ্চেন নাম্বার 3, টি এর মান ড্যাশ বা ড্যাশ হলে 3টে বিন্দুর স্থানাঙ্ক দিয়েছে, বিন্দু 3টার সংযোগে উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফলটা 12.12 অর্থাৎ 25/2 বর্গ একক হবে। এখানে টি এর অপশানগুলো দিয়েছে। তো আমরা এখানে ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণায়কের সাহায্যে বের করব এবং সেটা এই 12.12 যে ক্ষেত্রফল দেওয়া আছে সেটার সঙ্গে সমান করে আমরা টি এর মানটা সেখান থেকে বের করব, ঠিক আছে। তো সর্বপ্রথম বিন্দুগুলো আমরা ধরে নিই, -1, টিকে আমরা ধরে নেব x1 y1, t-2, 1 এটাকে ধরে নেব x2 y2, t-2, t এটাকে ধরে নেব x3 y3। তাহলে বিন্দু 3টি দিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল হবে, ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু x1 y1 1, x2 y2 1, x3 y3 1 এত বর্গ একক, তাই তো। এই ফর্মুলা দিয়ে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। তো এখানে ক্ষেত্রফলটা আমরা x1 y1 এর জায়গায় মানগুলো বসাবো এবং ডান দিকে সেটা 12.12 এর সঙ্গে সমান করব, কারণ ক্ষেত্রফলটা দেওয়া হয়েছে। তাহলে চলো লিখে নিই শর্তানুসারে, হাফ অফ x1 মানে ক্ষেত্রে হচ্ছে -1, y1 t1, x2 মানে হচ্ছে t-2, y2 1 1, x3 মানে এখানে হচ্ছে t-2, y3 t1, এটা সম্বন্ধে আছে 12.12 মানে 12 × 24 25/2। তো এখানে এই দুই কাটতে পারো, তাহলে এখানে এরপর যেটা পড়ে থাকলো এটা তোমাকে বিস্তার করতে হবে। তো এখানে আমরা দুটো অপারেশন করব, এক হচ্ছে ρ1টাকে আমরা চেঞ্জ করব ρ1 - ρ2, অর্থাৎ প্রথম সারিকে চেঞ্জ করব প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করে, আর দ্বিতীয় সারিটাকে চেঞ্জ করে নেব ρ2 - ρ3। এই দুটো অপারেশন আমরা একসাথে করে নেব, ঠিক আছে। তো দেখো প্রথম সারিটা যদি আমরা চেঞ্জ করি ρ1 - ρ2 করে, তাহলে এটা -1 - t +2 হবে, এটা হয়ে যাবে t-1, এটা 1 - 1 0 হয়ে যাবে, তাই তো। ডান দিকে 25 থাকবে। দ্বিতীয় সাইডটাকে চেঞ্জ করবো ρ2 - ρ3 করে, তো এখানে t-2 -t +2 হয়ে যাবে, এখানে 1 - t হবে, এটা এখানে 0 হয়ে যাবে, t-2 t1। কী থাকলো পরে আমরা একটা ফ্রেশ করে লিখে নেব। তাহলে এখান থেকে পাবে, এখানে 2 থেকে 1 যাচ্ছে, তাহলে এখানে 1 - t থাকবে, এখানে t-1, এখানে 0, এখানে তোমার t কেটে যাবে আর -2 +2 কেটে যাবে, তাহলে এখানে 0 হয়ে যাবে, এখানে 1 - t 0, t-2 t1 আর এখানে 25। এরপরে এটাকে আমরা তৃতীয় স্তম্ভের সাপেক্ষে বিস্তার করব, কারণ তৃতীয় স্তম্ভে দুটো এলিমেন্ট 0 আছে, তাহলে আমার বিস্তার করতে অনেকটা সুবিধা হবে। 1কে রেখে নেব, এই স্তম্ভ বাদ দাও, তাহলে 1 - t t-1 0 1 - t এটা পড়ে থাকবে, এটা সমান 25 লিখব। এরপরে চলো এটাকে বিস্তার করে নাও, 1 - t গুণ করলে 1 - t হোল স্কোয়ার, এটাতে 0 হয়ে যাচ্ছে, = 25 পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা 1 - t, তাহলে এখান থেকে আমরা 1 - t সমান √25, আমরা জানি স্কোয়ারকে ডান দিয়ে কনভার্ট করে সেটা রুটে কনভার্ট হয়, তাহলে 1 - t সমান আমরা +-5 পাবো, তাই তো। তাহলে এখান থেকে দেখো আমরা 1 - t সমান একবার +5 লিখতে পারি, আবার 1 - t একবার আমি -5 লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা দুটো t এর মান পাবো, এখান থেকে -t সমান হয়ে যাবে
5 - 1 অর্থাৎ -t = 4, তাহলে এখান থেকে t = -4, এই একটা t এর মান পাবে। আর এদিক থেকে তুমি আরেকটা t এর মান পাবে, -t = -5 - 1 or -t = -6। তাহলে এখান থেকে তুমি t = 6 পাবে। তাহলে t = -4 একটা হচ্ছে এবং t = 6 একটা হচ্ছে। তাহলে t এর মান -4 এবং 6। এই অপশানটা তোমাদের অপশান এতে দিয়েছে, তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে। ওকে, এরপর দেখো কোশ্চেন নাম্বার 4। এখানে 3টা বিন্দুর স্থানাঙ্ক দিয়েছে, দিয়ে বলছে শীর্ষবিন্দু বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এই কোশ্চেনটা তুমি যদি লক্ষ্য করে দেখো, তাহলে তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের কোশ্চেন নাম্বার 2 এর মতো সিমিলার একটি কোশ্চেন। তো তোমরা এটা বাড়িতে করে নেবে। কোশ্চেন নাম্বার 2 এটা ঠিকঠাক করে দেখো, বোঝো, আর তারপরে কোশ্চেন নাম্বার 4টা তোমরা বাড়িতে করে নাও। ঠিক আছে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকছে। ওকে, কোশ্চেন নাম্বার 5। নিচের সমীকরণ তিনটে সমীকরণ এখানে দেওয়া আছে, দিয়ে বলছে সমাধান করলে একটি, দুটি, অসংখ্য না কোনো সমাধান থাকবে না, এই অপশানগুলো দেওয়া আছে। তো আমরা জানি যে ক্রেমারের নিয়ম অনুযায়ী যদি ডেল্টা নট ইকুয়ালস টু 0 হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা একটি সমাধান পাই। ডেল্টা ইকুয়ালস টু যদি 0 হয়ে যায়, কিন্তু ডেল্টা 1টা 0 নয়, ডেল্টা 2টা 0 নয় এবং ডেল্টা 3 যদি 0 না আসে, তাহলে সেক্ষেত্রে আমরা কোনো সমাধান পাই না। আবার যদি ডেল্টা ইকুয়ালস টু 0 হয় এবং তার সাথে ডেল্টা 1টাও 0 হয়, ডেল্টা 2টাও 0 হয়, ডেল্টা 3টা 0 হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু অসংখ্য সমাধান পাই। আমাদের শর্ত হচ্ছে এগুলোই, আমরা এগুলোর মধ্যে কোনটা হোল্ড করছে আমরা সেই রকম অপশানটা চুজ করতে পারবো। আবার বলি, যদি ডেল্টা নট ইকুয়ালস টু 0 হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা একটা সমাধান পাবো। যদি ডেল্টাটা 0 হয়ে যায়, তাহলে কন্ডিশন দুটো রয়েছে, দেখতে হবে যে ডেল্টা 1, ডেল্টা 2, ডেল্টা 3 যদি 0 না হয়, তাহলে আমরা সেক্ষেত্রে কোনো সমাধান পাই না। যদি এগুলো সবই 0 হয়ে যায় ডেল্টার সাথে সাথে, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি অসংখ্য সমাধান থাকবে। তাহলে এক্ষেত্রে আমরা সর্বপ্রথমে ডেল্টাটা বের করবো। যদি ডেল্টা নট ইকুয়ালস টু 0 হয়ে যায়, তাহলে এখান থেকে তো আমরা ক্লিয়ার একটি সমাধান থাকবে। আর যদি ডেল্টা ইকুয়ালস টু 0 হয়ে যায়, তাহলে আমাকে বাকি অপশানগুলো কিন্তু চেক করতে হবে। ঠিক আছে, তো দেখো এখানে সমীকরণগুলো আমি নাম্বারিং করে নিই। 2x + 3y + 6z = 8, এটা 1 নম্বর সমীকরণ। x + 2y + 3z = 5, এটা 2 নম্বর সমীকরণ। আর x + y + 3z = 4, এটা 3 নম্বর সমীকরণ। তো সর্বপ্রথমে চলো আমরা ডেল্টাটা বের করি। ডেল্টা অর্থাৎ হচ্ছে যে ভেরিয়েবলগুলো রয়েছে, ভেরিয়েবলগুলোর যে সহগ, সেগুলোকে নিয়ে যে নির্ণায়ক, সেটাই হচ্ছে আমার ডেল্টা। এক্ষেত্রে 1 নম্বর সমীকরণের সহগগুলো হচ্ছে 2, 3, 6। 2 নম্বর সমীকরণে x, y, z এর সহগগুলো হচ্ছে 1, 2, 3। 3 নম্বর সমীকরণে 1, 1, 3। ঠিক আছে, তো এখানে আমরা ডেল্টার মানটা নির্ণয় করব। তো চলো প্রথম সারির সাপেক্ষে বিস্তার করে নাও। তাহলে এখানে 2কে রাখো, এই স্তম্ভ এই সারি বাদ দাও, তাহলে 2, 3, 1, 3 পড়ে থাকবে। -3কে রাখো, এই স্তম্ভ এই সারি বাদ দাও, 1, 3, 1, 3 পড়ে থাকবে। -6কে রেখে এই সারি স্তম্ভ বাদ দিলে 1, 2, 1, 1 থাকবে। চলো এটাকে বিস্তার করো। 2 রাখো, 3 দুগুণে 6, -3 একে 3, -3, 3 একে 3, -3 একে 3, 6, 1, -2। এটা তো কেটে যাচ্ছে, তাহলে এখানে 6 থেকে 3 যাচ্ছে, তাহলে 3, 3 দুগুণে 6 থাকছে। এখানে -1 থাকছে, -1, আর এখানে -6, তাহলে এটা হচ্ছে +6, মানে 12 পাচ্ছ। সরি, এখানে বিস্তারটা একটু ভুলে গেছে, এখানে এটা +6 হবে। ঠিক আছে, এখানে দেখো প্লাস রয়েছে, +6, তাহলে এটা +6, তাহলে আলটিমেটলি এখানে -6 পাবে, তাহলে এটা 0 হয়ে যাবে। তাহলে ডেল্টা মানটা দেখো 0 পাচ্ছি। তাহলে ডেল্টা নট ইকুয়ালস টু 0 হতে বলতে পারতাম যে একটি সমাধান থাকবে। ডেল্টা 0 হয়ে গেল, তাহলে এরপর আমাকে ডেল্টা 1, ডেল্টা 2, ডেল্টা 3 চেক করতে হবে। নট ইকুয়ালস টু চলে এলে আমরা সেক্ষেত্রে কোনো সমাধান পাবো না, আর ইকুয়ালস টু 0 এলে সে অসংখ্য সমাধান অপশানের দিকে চলে যাবে। তো চলো ডেল্টা 1টা আমরা সর্বপ্রথম একটু নির্ণয় করবো। ডেল্টা 1 মানে প্রথম স্তম্ভটা চেঞ্জ হয়ে যাবে। প্রথম স্তম্ভে এই এলিমেন্টগুলো চেঞ্জ হয়ে কী আসবে, যেগুলো আমার ধ্রুবকগুলো রয়েছে, অর্থাৎ 8, 5, 4 চলে আসবে। তো চলো এখানে 8, 5, 4 লিখে নিই, 8, 5, 4, আর বাকি স্তম্ভগুলো যা আছে তাই, অর্থাৎ 3, 2, 1, 6, 3, 3। এক্ষেত্রে দেখো ডেল্টা 1 এর মানটা কী আসছে। প্রথম সারির সাপেক্ষে বিস্তার করে নাও, তাহলে 8কে রাখো, এই সারি এই স্তম্ভ এই সারি বাদ দাও, 2, 3, 1, 3 থাকবে। -3, এই স্তম্ভ এই সারি বাদ দাও, তাহলে 5, 3, 4, 3 থাকবে। +6 ইন্টু এই স্তম্ভ এই সারি বাদ দাও, তাহলে 5, 2, 4, 1 থাকবে। চলো বিস্তার করো। এখানে 8কে রাখো, 3 দুগুণে 6, -3 একে 3, -3, 3 5 15, -3 4 12, +6, 5 একে 5, -4 দুগুণে 8। তাহলে এখান থেকে 3 থাকছে, 3 8 24, এখান থেকে 3, -3 3 9, আর এখানে -3, আর এখানে 6, তাহলে -18 নাকি। তাহলে এখান থেকে এখানে থাকছে 24, এটা -27, তাহলে এখান থেকে -3 পাচ্ছি, এটা অবশ্যই নট ইকুয়ালস টু 0। তাহলে আমরা এখান থেকে কী পেলাম, দেখো আমার কন্ডিশন কী ছিল, ডেল্টা 1 মানটা কিন্তু আমরা 0 পাচ্ছি না। আমাদের কন্ডিশন তুমি যদি দেখো, তাহলে ডেল্টা যদি 0 হয় এবং ডেল্টা 1 যদি সমান 0-এর সঙ্গে সমান না হয়, মানে ডেল্টা যদি নট ইকুয়ালস টু 0 হয়,
তাহলে সেক্ষেত্রে আমরা কোনো সমাধান থাকে না। তাহলে এখানে আমার অপশান ডি যেটা রয়েছে মানে কোনো সমাধান থাকবে না, এটাই ঠিক হবে। তাহলে আমি ডেল্টা 2 আর ডেল্টা 3 এক্ষেত্রে কোনো বের করার দরকার হলো না। আমরা পেলাম যে ডেল্টাটা 0 হচ্ছে কিন্তু ডেল্টা 1টা 0 নয়। তাহলে এখান থেকে আমরা ক্লিয়ার বলতে পারছি যে এক্ষেত্রে কোনো সমাধান থাকবে না, কোনো সমাধান থাকবে না, যেটা অপশান ডিতে রয়েছে। তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে। ওকে, এরপর কোশ্চেন নাম্বার 6 দেখো এক্স্যাক্ট 5-এর দাগের মতো একটা কোশ্চেন, 3টে সমীকরণ দিয়েছে। সমীকরণ 3টা বলছে সমাধানগুলো কেমন হবে, একক হবে, 3টি হবে, অসংখ্য সমাধান, না কোনো সমাধান থাকবে না। তো ওইরকমভাবেই আমরা টেস্ট করব। তো ডেল্টা নট ইকুয়াল টু 0 হয়ে গেলে আমরা সেক্ষেত্রে একটা সমাধান পাবো। ডেল্টা ইকুয়াল টু যদি 0 হয়ে যায় কিন্তু ডেল্টা 1টা যদি নট ইকুয়াল টু 0 হয়, ডেল্টা 2 নট ইকুয়াল টু 0, আবার ডেল্টা 3 নট ইকুয়াল টু 0, তাহলে সেক্ষেত্রে আমরা কোনো সমাধান পাবো না। আবার ডেল্টাটা যদি 0 হয়ে ডেল্টা 1, ডেল্টা 2, ডেল্টা 3 এগুলো 0 হয়ে যায়, তাহলে আমরা অসংখ্য সমাধান পাবো। ঠিক আছে, তো সমীকরণগুলো একটু লিখে নিই। 1/x প্লাস 1/y প্লাস 1/z ইকুয়ালস টু 1, এটা 1 নম্বর সমীকরণ। আবার 2x প্লাস 5/y প্লাস 3/z ইকুয়ালস টু 0, এটা 2 নম্বর সমীকরণ। 1/x 2/y 4/z ইকুয়ালস টু 3, এটা 3 নম্বর সমীকরণ। ঠিক আছে, এখন যেহেতু ভেরিয়েবলগুলো এক্স ওয়াই জেডগুলো নিচে রয়েছে, তাহলে আমরা সমাধান করতে অসুবিধা হবে। এই জন্য আমরা একটু ধরে নেব এখানে, কেমনভাবে 1/xকে আমরা ইউ ধরে নেব। ঠিক আছে, 1/yকে আমরা ভি ধরে নেব, আর 1/zকে আমরা ডাব্লু ধরে নেব। ঠিক আছে, তাহলে সমীকরণগুলো আমার কী দাঁড়াবে দেখো। 1 নম্বর সমীকরণটা 1/xটা লিখবো ইউ, 1/yকে ভি, 1/zকে ডাব্লু ইকুয়ালস টু 1। 2 নম্বর সমীকরণটা হয়ে যাবে 2/x রয়েছে, তাহলে এটা হয়ে যাবে আমার 2u, 5/y তাহলে 5v, আর 3/z তাহলে 3w ইকুয়ালস টু 0, এটা 2 নম্বর। এটা নাম দাও, আলাদা করে নাম দিয়ে দাও, এটা 4 নম্বর দিয়ে দাও, কোনো অসুবিধা নেই, এটা 5 নম্বর দিয়ে দাও। আর 3 নম্বর সমীকরণটা হয়ে যাবে u প্লাস 2v প্লাস 4w ইকুয়ালস টু 3, এটা হয়ে যাবে 6 নম্বর সমীকরণ। বুঝতে পেরেছো যে কীভাবে আমরা ইউ ভি ডাব্লু ধরে আমরা সমীকরণগুলোকে আমরা এরকম ফর্মেটে নিয়ে গেলাম। এরপরে আমরা কিন্তু ক্রেমারের নিয়ম অনুযায়ী এই কন্ডিশানগুলো হোল্ড করার চেষ্টা করবো, কোন কন্ডিশানটা হোল্ড করছে সেই হিসেবে আমরা ডিসিশনে আসতে পারবো। ঠিক আছে, তাহলে দেখো এখন ভেরিয়েবলগুলো আমার এক্স ওয়াই জেড না, এখন ভেরিয়েবলে ইউ ভি ডাব্লু হয়ে গেছে। তাহলে এক্ষেত্রে আমরা ডেল্টা সমান কী পাবো, ইউ ভি ডাব্লু এর যে সহগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা ডেল্টা হবে। তাহলে এক্ষেত্রে 1 1 1, 5 নম্বর সমীকরণের ক্ষেত্রে 2 5 3 পাবো, আর 6 নম্বর ক্ষেত্রে 1 2 4 পাবো। এখন দেখো এই ডেল্টা মানটা কীরকম আসছে, প্রথম সারির সাপেক্ষে বিস্তার করে নেব। তাহলে 1কে রাখলাম এই স্তম্ভ, এই সারি বাদ দেবো, তাহলে 5 3 1 4 5 3 2 4 পড়ে থাকবে, -1 এই সারি এই স্তম্ভ এই সারি বাদ দাও, তাহলে 2 3 1 4 থাকবে, +1 এই স্তম্ভ এই সারি বাদ দিলে 2 5 1 2 থাকবে। এরপর এটা বিস্তার করে নাও, তাহলে এখান থেকে 1 থাকলো 4 5 20 -3 2 6 -1 থাকলো 4 2 8 -3, এখানে +1 থাকলো 2 2 4 -5। তাহলে এখান থেকে ফাইনাল তুমি কী পাচ্ছ, এখান থেকে 14 আসছে, আর 5 থেকে 3 যাচ্ছে, তাহলে 5 মাইনাস এখানে -5 হবে, এখানে -1 এখানে -1, তাহলে এখান থেকে 14 -6, তাহলে এখান থেকে 8 আসছে, 8 অবশ্যই নট ইকুয়ালস টু 0। তাহলে তুমি দেখো এখানে ডেল্টার মান তুমি ফাইনালি কী পেলে, ডেল্টার মানটা নট ইকুয়ালস টু 0। তাই আমরা জানি ডেল্টার মানটা যদি নট ইকুয়ালস টু 0 হয়, তাহলে সেক্ষেত্রে আমরা একটি সমাধান পাই। তাহলে এখানে অপশান এতে একটি সমাধান অপশানটা রয়েছে, তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে। ওকে।